ইভান ভ্রু কুঁচকে বলল। এখানে বাঁধন কেন এলো? আহনাফ কান ধরে বলল। আমি কান ধরে উঠবোস করছি, তুমি 10 পর্যন্ত গুনতে থাকো। ইভান ছাড়া বাকিরাও কান ধরে। অরুণিকা ইভানের দিকে তাকিয়ে বলে। ও কান ধরেনি। ইভান চোখ ছোট করে তাকালো। আরব চোখের ইশারা তাকে অরুণিকার কথা রাখতে বলল। সে এবার কান ধরে উঠবস করতে শুরু করে। আর অরুণিকা গুনতে লাগে। শেষমেশ অরুণিকার মুখে হাসি ফুটে। এবার ইভান অরুণিকার ড্রয়িং দেখতে আসে। বাকিরাও আবার পড়তে বসে। 3 মাস পর আহনাফ ছাড়া বাসায় আজ কেউ নেই। অরুণিকা বাঁধনের সাথে খেলছে আর তাদের পাশে আহনাফ ঘুমোচ্ছে। বাঁধন হুট করে অরুণিকার কাছে এসে বলে। প্রেম প্রেম খেলবে? অরুণিকা বাঁধনের দিকে তাকায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে। প্রেম প্রেম কিভাবে খেলে? বাঁধন অরুণিকার চোখ বেঁধে দেয়। তারপর অরুণিকাকে কিছুক্ষণ ঘুরায়। তারপর অরুণিকার কাছে এসে তার গালে চুমু দেয়। অরুণিকা এসবের কিছুই বুঝল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাঁধন এবার অরুণিকার ঠোঁটের কাছে আসতে যাবে, তখনই আহনাফের চিৎকারে দুজন কেঁপে ওঠে। আহনাফ বিছানা ছেড়ে উঠে এক চর মেরে বাঁধনকে মেঝেতে ফেলে দেয়। এরপর অরুণিকার চোখ থেকে কাপড় খুলে তার গালেও একটা বসিয়ে দিল। অরুণিকা চর খেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এই প্রথম সে আহনাফের চর খেয়েছে। সে গাল ধরে কাঁদতেই আহনাফের ভয়ঙ্কর মুখটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। বাঁধনকে টেনে তুলে ঘর থেকে বের করতে যাবে, তখনই ইমন আর তাহমিদ বাসায় আসে। ঘটনা তাদের খুলে বলতে তাহমিদ বাঁধনের গালে আরো একটা চর মারে। ইমন বাঁধনের কান টেনে ধরে বলে। এসব কোথায় শিখেছিস? বাঁধন কাঁদতে কাঁদতে বলে। টিভিতে দেখেছি। আহনাফ বলল। ডাক ওর মাকে, তোর পিঠের ছাল তুলে নেবো আজ। বেয়াদব ছেলে, তোর সাহস কি করে হয় ওরুকে নিয়ে বাজে চিন্তা করার? ও বাচ্চা মেয়ে, ও কিছু বুঝতে পারছে না, তাই তুই যা তা শিখাবে ওকে? ইমন সুরাইয়াকে ডেকে আনলো। সুরাইয়া ছেলের এমন কাজে লজ্জায় নুয়ে পড়ে। সামনে তাকে স্টিলের পেন্সিল বক্স দিয়ে ইচ্ছে মতো হাতে পিঠে মারলেন। বাঁধন একপাশে জড়ো হয়ে গেল। অরুণিকা ভয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ততক্ষণে আলেয়া খালা আর ডুমুর ছুটে এসেছে। আলেয়া খালা টেনে সুরাইয়ার কাছ থেকে বাঁধনকে ছাড়ান। সুরাইয়া কপাল চাপড়ে বলেন। হায় আল্লাহ, মৃত্যু হোক আমার। এতটুকুন ছেলে কি শিখে ফেলেছে? বড় হলে তুই তো আমাদের সম্মান কেড়ে নিবি। তাহমিদ রাগী কণ্ঠে বলেন। ওর সামনে বসে বসে টিভিতে এমন নোংরা জিনিস দেখলে ও এসবই শিখবে। ওর দোষ নেই, দোষ কার সেটা নিজেই ভেবে দেখুন। এবার ইমন বলে। আপনাকে আর চাচাকে আমরা অনেক সম্মান করি। আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন, কিন্তু অরণিকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই না। ওর সাথে খারাপ কিছু হলে আমাদের কিছুই মনে থাকবে না। আহনাফ ইমনকে থামিয়ে দিয়ে বলল। এত কথা বলার দরকার নেই। এই ছেলে আর যদি ওরুর আশেপাশেও আসে, আমি এর হাত পা ভেঙে দেব। সুরাইয়া কান টেনে ধরে ছেলেকে অরুণিকাদের ঘর থেকে বের করেন। তারা বের হওয়ার সময় আরাফ, ইভান আর তুর্য বাসায় এলো। বাসায় এসে তারাও বাকি ঘটনা জানলো। ইভানের তো মেজাজই খারাপ হয়ে গেল। আরাফও অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে অরুণিকার দিকে তাকায়। অরুণিকা তো ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। আহনাফ অরুণিকার দিকে এগিয়ে আসতে সে এক দৌড়ে আরাফের দিকে ছুটে গেল। আরাফ তাকে কোলে উঠিয়ে বলল। বাঁধনের আগেও এমন করছে? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল। না, আজকেই। এগুলো ভালো না ওরু। কেউ এমন করলে তার থেকে দূরে থাকতে হয়। আমি কিছু দেখিনি, বাঁধন চোখ বেঁধে দিয়েছিল। ইভান মাথায় হাত দিয়ে বলল। ওর বয়সে আমরা তো এসব জানতামই না। ওই ছেলের মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। অরুণিকাকে এ বাসায় রাখা আর ঠিক হবে না। এখন থেকে ওর স্কুল ছুটি হলে ওকে আমাদের স্কুলে বসিয়ে রাখবো। তুর্য বলল। কিভাবে? এভাবে আমাদের স্কুলে একা একা বসে থাকবে? ক্লাসে এসে বসিয়ে রাখবো। ক্লাসে এনে বসিয়ে রাখবো, আর কি আমাদের কাছে জিজ্ঞেস করবে না ও কি করছে? আহনাফ রাগী কণ্ঠে বলল। তো ওকে কি একা ছাড়বো এখন? কোথায় রাখবো ওকে? কোন জায়গাটা ওর জন্য নিরাপদ বল? অরুণিকার জন্য 6 জনই এবার স্কুলে যাওয়ার সময়সূচি ভাগ করে নিল। প্রতিদিন 6 জনের মধ্যে একজন স্কুলে না গিয়ে অরুণিকাকে স্কুলে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আর যেদিন তাদের অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হয়, সেদিন অরুণিকাকে দিয়ে আসার সময় স্কুলের স্টাফকে বলে আসে যাতে তারা না আসা পর্যন্ত অরুণিকা স্কুলেই থাকে। তাদের স্কুল ছুটির ব্যবধান 2 ঘন্টা। এই 2 ঘন্টা অরুণিকা তার স্কুলেই সময় পার করে। কখনো কখনো আরাফকে অরুণিকাকে তাদের স্কুলে নিয়ে এসে একটা ক্লাসরুমে বসিয়ে রাখে।
শতাব্দীর বাবা আরাফদের স্কুলের শিক্ষক হয়, এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। আজ আরাফ স্কুলে যায়নি। সে ছুটির পর অরুণিকাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখল অরুণিকা স্কুলের মাঠে তার বয়সী বাচ্চাদের সাথে দৌড়াচ্ছে। আরাফ তখনই তাকে ধরতে যাবে, অরুণিকা দৌড়ে একপাশে গিয়ে বলে, আরাফ, তুমি আমাকে ধরতে পারবে না। আরাফ অরুণিকাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে লাগলো। এদিকে অরুণিকা হাসছে আর দৌড়াচ্ছে। আরাফও অরুণিকার সাথে খেলছে, তার বেশ মজাই লাগছিল। কিন্তু হঠাৎ আরাফ থেমে গেল, তার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল, কানে বাজছে কয়েকটা বাক্য। অরুণিকা আরাফের কাছে ছুটে আসতে তার ঘোর কাটে। অরুণিকা বলে, আরাফ, তুমি খেলবে না আমার সাথে? আরাফ মুচকে হেসে বলে, অন্যদিন, আজ বাসায় চলো। অরুণিকা তার ব্যাগটা আরাফকে ধরিয়ে দেয়। আরাফ অরুণিকার হাত ধরে। রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে 18 বছর বয়সী কিশোর, তার হাতের মুঠোয় আবদ্ধ 7 বছর বয়সী মেয়ে শিশুর হাত। ছেলেটির চোখে শূন্যতা, মেয়েটার চোখে উচ্ছ্বাস। ছেলেটার মন ভাঙা, মেয়েটার কোমল মন গড়তে শুরু করেছে। এই শূন্যতা, উচ্ছ্বাস আর ভাঙা গড়ার যোগসূত্রই তাদের বাঁচিয়ে রেখেছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ। তাহমিদ এখন ভালোভাবে তার মিষ্টান্নবোধ সামলাতে পারছে। ব্যবসায় অধিক সময় দেওয়ায় তার জন্য ভালো একটা পথও খুলে গেছে। তার হাতে তৈরি মিষ্টি আর নাস্তা এখন আশেপাশের লোকদের কাছেও পরিচিত পেয়েছে। আর ভাগ্যক্রমে তার একটা রেস্টুরেন্টেও চাকরি হয়ে গেছে। রেস্টুরেন্টটি মধ্যমানের হওয়ায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সেখানে প্রতিদিন যাওয়া আসা হয়। আর তাহমিদের তৈরি নাস্তা সেই রেস্টুরেন্টটিকে আরও বেশি পরিচিত দিয়েছে। এদিকে আরাফ মেডিকেল কলেজে ভর্তির জন্য পড়াশোনা করছে, আর তাহমিদ, ইমন দুজনেই সিদ্ধান্ত ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হবে। তবে আপাতত তারা কয়েক মাস পড়াশোনা থেকে ছুটি নিয়েছে। এই ছুটিতে তাহমিদ তার রেস্টুরেন্টে সময় দিচ্ছে, আর ইমন একা একাই বিভিন্ন ব্যায়াম শিখছে। পাশাপাশি সে বিভিন্ন মহল্লার ফুটবল খেলায় অংশ নিচ্ছে। এদিকে তুর্যের পড়াশোনার প্রতি কোনো আগ্রহই নেই। তবুও ইভানের জোড়াজুড়িতে সে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছে, আর ইভান ফার্মেসিতে আর অহানাফ ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছে। তবে আহানাফ পাশাপাশি কম্পিউটারের দোকানেও কাজ নিয়েছে। এর মধ্যে কয়েক মাসের জন্য সে যান্ত্রিক সমস্যার সমাধানের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সে মোটামুটি ব্যস্ত সময়ই পার করছে, তবে তার এই ব্যস্ততা যদি একদমই বুঝতে চাইছে না। যদিও আহনাফের পক্ষ থেকে জ্যোতি এখন তার বন্ধু, কিন্তু জ্যোতি এই সম্পর্কে বেশি দুর্বল হয়ে পড়ছে। সে প্রতি ঘন্টায় কয়েকবার আহনাফকে ফোন দেয়, আর এসবে আহনাফ প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে। ইদানিং আহনাফ জ্যোতির কাছ থেকে দূরত্ব রাখছে। তবে যতই সে দূরত্ব রাখার চেষ্টা করছে, জ্যোতি ততই আহনাফের কাছে আসতে চাইছে। এমনকি সে মাঝে মাঝে বাসায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। তুর্যের রিকি দ্য স্টার ইউটিউব চ্যানেলটি এখন খুবই পরিচিত পেয়েছে। মাসে সে এখন 20,000 টাকা আয় করছে। এই টাকা দিয়ে সে অরুণিকার পড়াশোনার পুরো খরচ বহন করছে। বর্তমানে তাহমিদ আর তুর্যই বাকিদের তুলনায় বেশি আয় করছে। অন্যদিকে ইমন আর মাওসিয়াতের বন্ধুত্ব আগের মতো থাকলেও এবার ইভানের সাথে মাওসিয়াতের সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে। ইভানের আগে তার পক্ষ থেকে মাওসিয়াতের সাথে এতটা ঘনিষ্ঠ হয়নি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ইভান মাওসিয়াতের সাথে বেশি সময় পার করছে, কারণ তারা দুজনেই ফার্মেসিতে ভর্তি হয়েছে। তবে ইমন এই ব্যাপারে মনে মনে ক্ষিপ্ত, যদিও সে ইচ্ছে করে ফার্মেসিতে ভর্তি হয়নি, কারণ তার সেই বিষয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছেই ছিল না। তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ফুটবলার হওয়া। পাশাপাশি সে তাদের পারিবারিক ব্যবসাটাও সামলাবে। তার বাবারও সেই ইচ্ছে ছিল, কারণ ইভানের ব্যবসায় কোনো আগ্রহ ছিল না। আজ মাউসিয়া তার ইভান একসাথে বাসায় ফিরছিল, তখনই ইমন তাদের রাস্তায় দেখে। বাসায় এসে ইমন ইভানের উপর রেগে যায়, খুব চেঁচিয়ে বলতে লাগে, ভাই, তুই জানিস আমি মাউসিয়াতকে পছন্দ করি, তবু তুই ওর সাথে কেন ঘোরাঘুরি করছিস? ইভান অবাক হয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার ক্লাসমেট। ও বাসায় আসার সময় পরে, তাই আমি ওকে নামিয়ে দিয়েছিলাম। আমিও দেখেছি তোরা কিভাবে হাসাহাসি করছিলি। তুর্য ইমনকে থামিয়ে দিয়ে বলে, ইমন, তুই খুব সিরিয়াস হয়ে যাচ্ছিস। আমি চাই না তোরা দুই ভাই ওই মেয়েটার জন্য ঝগড়াঝাটি কর। কি আছে ওর মধ্যে? ইভান তুর্যের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলে, ঝগড়াঝাটি করার প্রশ্নই আসে না। মাসিয়া শুধু আমার ক্লাসমেট। আমরা একই সাথে 2 ক্লাস শেষ করেছি। এরপর স্কুলের কোনো বন্ধুই আমার সাথে ফার্মেসিতে ভর্তি হয়নি, তাই ওর সাথে বেশি আমার কথাবার্তা হয়।
ইনফ্যাক্ট আমরা খুব ভালো বন্ধুও হয়েছি, কিন্তু এখানে ওকে পছন্দ করার প্রশ্নেই আসে না। ইমন ইভানের কথা শুনে কিছুটা শান্ত হলো। তারপর মলিন মুখে বলল, ও তো এখন আমার সাথে কথা বলে না। ও তোর কথা প্রতিদিন জিজ্ঞাসা করে, বাসা আসার সময় পায় না, হয়তো তোর সাথে দেখা করতো। আচ্ছা, এই কথা তুই আমাকে কেন বলিসনি? ইমন, আমি ক্লাস থেকে এসে টিউশন করাতে যাই, আমার মনেই থাকে না এসব। আর আজকাল তো আমরা কেউ আড্ডা দেওয়ার সময়ই পাই না, এখন এসব মনে করার সময় কি আমাদের আছে? এবার আহানাব বলে, তোরা প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছিস, এখন এই সময়টা শুধু নিজেকে নিয়ে ভাবার সময়। ইমন চট করে বলে ওঠে, আজ যদি রুহানি বেঁচে থাকতো তাহলে তুই এই কথা বলতি না। ইমনের কথায় সবাই চুপ হয়ে গেল। আহনাফ চেঁচিয়ে বলল, ইমন, তুই দিন দিন পাগল হয়ে যাচ্ছিস। আরাফ ঘর থেকে বেরিয়ে গেলে তখনই সে শতাব্দীর মুখোমুখি হলো। শতাব্দী তাকে দেখেই বলে, আরাফ, কি হয়েছে তোমার? কিছু না। শতাব্দী আরাফের পিছু পিছু এসে বলে। বলো, কি হয়েছে? তাহমিদ শতাব্দীর হাত ধরতে এসে পেছনে ফিরে তাকালো। তাহমিদ তাকে ইশারায় চলে যেতে বলল। এরপর আহনাফ আর তাহমিদ অনেকক্ষণ আরাফের পাশে বসেছিল। নীরবতা ভেঙে তাহমিদ বলল, রোহানের মৃত্যুর অনেক বছর পার হয়ে গেছে। আমাদের বয়স তখন মাত্র 12-13 ছিল। তুই এখনো ওকে নিয়ে ভাবিস, ওর জন্য কষ্ট পাস? আরাফ কাপা কণ্ঠে বলে। সেদিন আমার জন্যই ওর সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছিল। আহনাফ বলল, এখানে তোর দোষ নেই। আমারই দোষ ছিল। অরুণিকাকে দেখলেই আমার রুহানির কথা মনে পড়ে। ওর বয়স তখন 10 কি 11 ছিল। ওর মুখটা আমাদের অরুণিকার মতোই মায়াবী ছিল। স্কুল ছুটির পর ওর সাথেই খেলতাম। ও আমাকে দেখে লজ্জায় নুইয়ে পড়তো। এটা ভালোবাসা ছিল না, এটা ভালো লাগা ছিল। আমার পক্ষ থেকেও তাই ছিল। সব মেয়েদের ভিড়ে ওকেই আমার চোখে পড়তো। তারপর বন্ধুত্ব। ওই আমার প্রথম মেয়ে বান্ধবী। আমরা একসাথে খেলতাম, বাসায় ফিরতাম। আমি মনে থেকেই ভালোবাসার জায়গা দিয়ে ফেলেছিলাম। কিন্তু সেদিন সন্ধ্যায় যা হয়েছিল তা আমি কখনোই ভুলবো না। আরাফ চোখ বন্ধ করতে তার সে অতীতটা মনে পড়ে গেল। কিন্তু আরাফ সেই ঘটনা আর মনে করতে চাইছে না। সে বসা থেকে দাঁড়িয়ে গেল। বাসায় এসে আবারও পড়তে বসে। ইমন আরাফের কাছে ক্ষমা চাইল। আরাফ মলিন হেসে বলে, রুহানি আর মাওসিয়াত সম্পূর্ণ আলাদা। মাওসিয়াত তোর ভালো লাগার মানুষ, আর আমি রুহানির অপরাধী। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে মাথা মুছছিল আহনাফ। অরুণিকা তাকে দেখে চোখে হাত দিয়ে হাসতে লাগলো। আহনাফ তার দিকে তাকিয়ে বলে, এভাবে খিলখিল করছো কেন? তুমি জামা পরোনি কেন? তোমার তো একদমই লজ্জা নেই। আহনাফ ধমক দিয়ে বলল, এই ছেড়ে পাকা মেয়ে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? সরো এখান থেকে। আহনাফ মুখে প্রকাশ না করলেও অরুণিকার কথায় সে লজ্জা পেয়েছে। এখন থেকে তাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদিও এটা পুরুষদের জন্য স্বাভাবিক বিষয়, তবে অরুণিকা যেহেতু এটাকে অস্বাভাবিক ভাবছে, তার সেই ভাবনাটা মিথ্যে প্রমাণ না করাই ভালো। এভাবে তো সে নিজেকে আলাদা করতে শিখবে আর বুঝতে শিখবে কোনটা দৃষ্টিকটু আর কোনটা ভালো। আহনাফ যদি তাকে বোঝায় এটা পুরুষের স্বাভাবিক অভ্যাস, এতে কোনো সমস্যা হয় না, তখন অন্য পুরুষের অস্বাভাবিকতাগুলোকে অরুণিকার কাছে স্বাভাবিক লাগবে। আহনাফ কাপড় পরে অরুণিকার নাক টেনে বলে, আমি তোমাকে দেখিনি, আমি তো জানি না তুমি এখানে বসে আছো। কেন? তোমার চোখ কোথায় থাকে? আমার সাথেই থাকে। আমার তো মনে হয় পকেটে থাকে। এই ছিঁড়ে পাকা মেয়ে, তোমাকে এসব পাকা পাকা কথা কে শিখিয়েছে? আমার কত বন্ধু আছে, তুমি হিসেবও করতে পারবে না, তারা শিখিয়েছে। আচ্ছা, তুমি এত বন্ধু দিয়ে কি করবে? খেলবো। বেশি বন্ধু হলে অনেক মজা করা যায়। যাও এখন, ইচড়ে পাকা। আমি ইচড়ে পাকা না, তুমি ইচড়ে পাকা। ইচড়ে পাকা অর্থ জানো? হ্যাঁ জানি। কি দেখি বলো তো। হ্যাঁ, পাকা পাকা কথা বলে। কে বলেছে তোমাকে? রকস্টার বলেছে। ওই বদমাস ছেলেই তোমাকে এসব শিখিয়েছে, তাই না? রকস্টার না, তুমি বদমাস। তুমি ইচড়ে পাকা। তুমি ফোরাপুর সাথে সারাদিন পাকা পাকা কথা বলো। আহনাফ চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। তারপর অরুণিকাকে ঝাঁকিয়ে বলল,
এই রে, কি বলো এসব? ফোন আপু কে আবার? ওই যে যার সাথে ফোনে কথা বলো, ওই যে মাঝে মাঝে বাসায় এসে ভ্যা ভ্যা করে কান্না করে, ওই মেয়েটা। আহনাম দাঁতে দাঁত চেপে বলল। আমি ওর সাথে পাকা পাকা কথা বলি, এই কথা তোমাকে কে বলেছে? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল। বলবো না। না বললে চটকানি দেব। রকস্টার আর ইমন বলেছে। আহনা বিড়বিড় করে বলল। এই দুইটার আর তো কোনো কাজ নেই, সারাদিন আমার পেছনেই লেগে থাকবে। এদিকে মাউসি আজ সন্ধ্যায় ফোনে ইভানের ছবি দেখছে। ছবি দেখে সে আনমনেই হাসছে। স্কুলের চেয়ে এখন কলেজে উঠেই যেন সে ইভানের অনেকটাই কাছাকাছি এসেছে। ইভানও এখন তাকে অনেক সময় দেয়, তবে সে জানে না এই অনুভূতির নাম কি। তার ইভানকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার সাথে যত সময় কাটায় মনে হয় কম হয়েছে। এই অনুভূতির কোনো নাম না থাকুক, তবুও সে ইভানকে এভাবে অনুভব করতে চায়। এদিকে রাতে ভাত খাওয়ার সময় অরুণিকা মুখে হাত দিয়ে বসে রয়। কোনোভাবেই সে ভাত খাবে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার কান্না করার কারণটাও কেউ বুঝতে পারছে না। আরাফ তার কাছে এসে মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলে। অরু, বলো আমাকে কি হয়েছে তোমার? অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। ইভান বলল। ড্রামা কুইং, ওর কিছুই হয়নি। নাটক করতেই ওর বেশি ভালো লাগে। তামিদ বিরক্ত হয়ে বলল। খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, অরুণিকা চুপচাপ খেয়ে নাও। তুর্য ভ্রু কুচকে বলল। ভাই, তোরা তো অদ্ভুত কেন? ওর নিজ থেকে যেটা হয়েছে, নয়তো এইভাবে তো আগে কখনো কান্না করেনি। আহনাব বাটির ঢাকনা উল্টে তুর্যকে বলে। সবজি দেখে কাঁদছে, তাকে মাছ আর সবজি দিয়েই আজ খেতে হবে। অরুণিকা ফুপিয়ে কেঁদে মাথা নাড়ায়। আরাফ বলল। বলো অরু। অরুণিকা দাঁত দেখিয়ে বলে। দাঁতে ব্যথা করছে। আরাফ অরুণিকার দাঁত দেখে বলে। আরে দাঁত পড়বে, এখানে কান্না করার কি আছে? ইমন খাওয়া ছেড়ে উঠে বলে। আমি ওর দাঁত ফেলবো। অরুণিকা দৌড়ে উঠে গেল। ইমন বলল। বাচ্চা, তুমি ইমনের হাত থেকে পালাতে পারবে না। ফুটবলের মতো জোরে একটা কিক দেবো আঙ্গুল দিয়ে, তোমার দাঁত হবে বল, আমার আঙ্গুলগুলো হবে পা। দেবো একটা কিক, অমনি টপ করে নিচে পড়ে যাবে। ইভান ইমনের কান টেনে দিয়ে বলল। তোর দাঁত ফেলার ব্যাখ্যা শুনে ও আর এই জন্মে তোর কাছে দাঁত ফেলাবে না। দেখা যাক। অরুণিকা দৌড়ে আরাফের পেছনে নিজেকে আড়াল করে বলে। আমি দাঁত ফেলবো না, এটা আমার দাঁত। ও কেন ফেলবে? ইভান বলে। ওর সাহস নেই তোমার দাঁত ফেলার। কথাটা বলে অরুণিকার কাছে এসে বলে। ডাক্তার একটা ওষুধ দিবে, ওটা খেলে দাঁত আবার শক্ত হয়ে যাবে। অরুণিকা ইভানের দিকে তাকিয়ে বলল। সত্যি? হ্যাঁ সত্যি, দেখি তো কেমন হয়েছে। আরাফ বলল। হ্যাঁ অরু, দেখাও তো একটু। অরুণিকা হা করতে ইভান এক টান দিয়ে দাঁতটা ফেলে দিল। ব্যাস, অরুণিকা তার সব শক্তি দিয়ে ইভানকে ইচ্ছে মতো ঘুষি মারল, আর আরাফকে খামচি দিল। তুর্য সেই সুযোগে অরুণিকার মুখ পরিষ্কার করিয়ে দিল। আহনাফ তা দেখে বলল। এই বেটা সব সময় কোনো কাজ না করেই অরুর প্রিয় হয়ে যায়। পড়াবে ইভান, খাওয়াবে তাহমিদ, তার বাকি কাজ করবে আরাফ, আর তার প্রিয় রকস্টার। তুর্য কলার নাচিয়ে বলল। কেন, তোমার সমস্যা কোথায়? তোমার তো ফোন আপু আছে, তাই না টুইঙ্কেল? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। আহনাফ চোখ ছোট করে তুর্যের দিকে তাকিয়ে বলল। তুর্যের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে অরুণিকা। তুর্য চুপচাপ মেঝেতে হাঁটু ফেলে বসে আছে। বাকিরা একবার অরুণিকাকে দেখছে, তো আরেকবার তুর্যকে। তুর্যের গিটার নিয়ে খেলতে গিয়ে অরুণিকা গিটারের সব তার ছেড়ে দিয়েছে, তাই তুর্য তাকে অনেক বকা দিয়েছে। এর আগে অরুণিকা কখনো তুর্যের বকা খায়নি, আর তুর্য তার টুইঙ্কেলকে ধমক দিয়ে কিছুই বলেনি। তাই অরুণিকা তুর্যের সাথে অভিমান করে বসে আছে, কিন্তু তুর্য তার অভিমান ভাঙাতে যায়নি। অরুণিকা আরাফের কাছে গিয়ে বলে। আরাফ, আমি রকস্টারের সাথে কথা বলবো না, ও আমাকে বকা দিয়েছে। আরাফ বলে। তোমাকে বারণ করার পরও তুমি গিটার নিয়ে কেন খেলছিলে? অরুণিকা চুপ করে রইল। এবার ইভান বলল। এই মেয়ে কি এক মিনিটও শান্ত হয়ে বসে থাকে? সারাদিন এটা ওটা নিয়ে গুতুগুতি করবে। ব্যাস, এখন সবগুলো তারই ছিঁড়ে ফেলেছে। এই মেয়ে কি জানে
ও শুধু তুর্যর স্বপ্নই নষ্ট করেনি, নিজের ভবিষ্যতও শেষ করে দিয়েছে। তুর্য যা টাকা পায় সব তো ওর পিছনে খরচ করে। আহনাফ চিৎকার দিয়ে বলল,